অতি আশ্চর্য একটি শিরোনাম, আপনাদের অনেকের কাছে এটি অসম্ভব বলে মনে হতে পারে। আমি ইতিহাস থেকে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আজকের যে শিরোনাম, সেই শিরোনামটির যথার্থতা প্রমাণের চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার কি আসলে আগামীতে কোনো সম্পর্ক হতে পারে কি পারে না, এগুলো একটা প্রশ্ন। ২ নম্বর হলো শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছেন, তিনি পারবেন কি পারবেন না, দ্বিতীয় প্রশ্ন। আর তার আসার ক্ষেত্রে বাংলাদেশের তিনি যদি আসতে চান তাহলে কয়েকটার বিষয় ঘটতে হবে। প্রথমত, তার জন্য ভারত ঝুঁকি নেবে, এবং তাকে বাংলাদেশে পুশিং করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে, সবচেয়ে ডেঞ্জারাস একটি যাকে বলা হয় আশঙ্কা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয়ে রয়েছে, আমলাতন্ত্র, তারা তাকে আহ্বান জানাবে। ৩ নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশে, সমস্ত জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে। ৪ নম্বর হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে। ৫ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, সরকার থেকে প্রোটেকশন দেবে। তারপরে কি হবে না না হবে সেটা পরের ব্যাপার। এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। তো আমি ওই যে একেবারে সর্বশেষ যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্কে এবং তার ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে এটা আমরা বিখ্যাত কথা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী, পুত্র, সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন, তারাই আপনার শত্রু। আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন, ইলিয়াড এবং ওডিসির কথা চিন্তা করেন, আরও যা কিছু চিন্তা করেন, আপনি দেখবেন যে এর সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুঝি, শত্রুতার কারণে এরকম বিশ্বযুদ্ধর মতো ঘটনা ঘটেছে। প্রাচীন যুগে তো আর বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না, সবচেয়ে প্রলয়ঙ্করী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে। এই হলো এক। ২ নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ, মানে লেদু কেদু ধলা নয়, সাধারণ মানুষ নয়, আলেকজান্ডারের মতো মানুষ বা আরও অনেক বড় মানুষ, তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন, দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি, শত্রু, সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে, শত্রু তাদেরকে মারেনি। আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন, 10 বছর, 15 বছর, 20 বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে তারা বন্ধু বানিয়েছে, সন্ধি করেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না। ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে, তার কয়েকটি ঘটনা বলবো। ২ নম্বর হলো যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন, এই মুহূর্তে ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের কথা চিন্তা করেন, তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংগত রাজনৈতিক দলের হাতে। আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যাধিক্য? এখনও তাদের কমান্ড আছে, এখন তাদের নেতা আছে, এখন তাদের নেতার হুকুমে কর্মীরা যাকে বলা হয় রাস্তায় নামে, এবং যিনি প্রধান সেনাপতি, দলের প্রধান, আপনি তারেক রহমান সাহেব, জামাতের আমির জিএম কাদের এবং শেখ হাসিনা, এই চারজনকে আপনি এক পাল্লায় রাখেন, আপনি দেখেন তো কার সাহস বেশি। খালি কোনো রকম বডিগার্ড ছাড়া রাত 12টার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয়, বলার কে জন্য সাহস শিক্ষা উপদেষ্টা বলেন, কার যেতে সাহস হবে আছে? কেন? আর বড় এই শিক্ষা চারজন লোকের উপদেষ্টাকে কথা নির্দেশটা বললাম পাঠিয়ে যে দেওয়া যেত এই চারজনের প্রতিযোগিতা হলো রাত 12টার সময় সবচেয়ে একটি গোলযোগপূর্ণ এলাকার এবং মধ্যে সিদ্ধান্তের খালি কোনো রকম বডিগার্ড ছাড়া চলে যাবে। আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে? অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইউনূস টেলিফোন করেন শেখ হাসিনাকে, আর আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে। সেটি হচ্ছে তারেক রহমান যে সাহেব, আপনার দুজন গণজমায়েতকে বলেন তো কে আগে আসবে?
একসময় প্রেসার কার গ্রুপ আগে হিসেবে আসা উল্লেখ সাহস হবে, করেছেন, শক্তি হবে। বিশেষ উদ্দেশ্যে এই জমায়েত। জিনিসগুলো আমরা সে চিন্তা একই ভাবনা প্রেসার করলে গ্রুপ কিন্তু এখন সচিবালয়ে ঢুকে আমরা অনেক পড়েছে, কিছু সমাধান হাসিন নজরুলকে অবরুদ্ধ দেখতে পাই। করেছে কাজেই কিছুক্ষণের এই জন্য যে এবং শিরোনাম দিয়ে পদত্যাগ সেটি দাবি নিয়ে আর বেশি করছে, চালাপ ভুয়া আলোচনা বলে করার দরকার স্লোগান নাই, বিকজ দিচ্ছে। এই এই যে ধরনের আলাপ অপমানের আলোচনা সংস্কৃতি, মানে শিক্ষককে অনেকের কানে ধৈর্য ধরে হারা বের হতে করে পারে, দেওয়া, অনেকে রাগ করতে পারে, সচিবদেরকে অনেক ভুল গায়ের বুঝতে জোরে পারে না। আমি অপমান শুধু করা, ইতিহাসের কাহিনী বিভিন্ন বলে জায়গাতে যাই যে যারা সম্মানিত সবচেয়ে বড় ব্যক্তি যে তাদের শত্রু, অসম্মানের সেই মাধ্যমে শত্রুর দ্বারাই নিজেদের ক্ষমতা জাহির সবচেয়ে করা, বেশি এই মিত্রতা বিষয়গুলিকে হয়েছে। তারা বা উৎসাহ আপনজনের দিয়েছে সাথে এবং উৎসাহ দিতে কিভাবে এমন হয়েছে ঘরের যে শত্রু এখন বিভীষণ নিজেরাই ভুয়া হয়েছে, ডাক আপনারা শুনছেন, সেই কাহিনী নিজেরাই বলতে নিজেদের পারেন। এখন অযৌক্তিক ডক্টর মোহাম্মদ পদত্যাগের ইউনূস যে দাবি পর্যায়ে আছেন, তিনি শুনছেন। যাদেরকে আর বিশ্বাস পদত্যাগের করেছিলেন তারা সংস্কৃতি সবাই তার চালু সাথে করতে বেঈমানি হবে, করেছে। এই কথাটি যখন বলা তিনি হয়, নিজে কি করেছেন আমি পদত্যাগের ওটা সংস্কৃতি সমালোচনা চালু করব করলে না, কিন্তু কিন্তু ডক্টর আসলে মোহাম্মদ এই ইউনূস উপদেষ্টা না, যাদেরকে পুরো বিশ্বাস সরকারেরই করেছিলেন পদত্যাগ করা উচিত। প্রত্যেকটা লোক কেননা এই সরকার তার সাথে ভিন্ন ভিন্ন বেঈমানি করেছে। জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের দুই নম্বর ঘটনা হলো ডক্টর ঘটেছে। মোহাম্মদ আমি ইউনূস আপনাকে একটা যাদেরকে মনে ছোট্ট করেছিলেন দে উদাহরণ ক্যান দিই। ডু বেটার, আজকে তারা ভালো করতে পারবে, শেখ অটোপাসের হাসিনার দাবিতে এরকম মন্ত্রী ছাত্রদেরকে হয়েছে, তারা ঢুকে কেউ পড়তে ভালো দেওয়া করেনি। হয়েছিল, শেখ কয়েকশো হাসিনার ছাত্র মন্ত্রী ঢুকেছিল বেশি এমপি না। যা করছে, সরকার দাবি মেনে মানে নিয়েছিলেন যে ঠিক তারা তো আছে গিয়ে পরীক্ষা হবে না বাথরুমে অটোপাস। গিয়ে বা ঠিক একই ময়লা রকম মল ভাবে ত্যাগ আজকেও করতে, এরা লোকজন এখন ঢুকে পড়েছে। ঘরের সচিবালয় মধ্যে একটি স্পর্শকাতর ঘরের জায়গা মধ্যে জাস্ট এবং নিজেদের কাপড় ক্যান্টনমেন্টের চাইতে জাঙ্গিয়াতে তারা সচিবালয় মল ত্যাগ অনেক করে। বেশি আর সেই অরক্ষিত, মল এই ত্যাগ কারণে যে করার ক্যান্টনমেন্টের পরিষ্কার কিন্তু করার জন্য আবার গোলা দায়িত্ব বারুদ, তাদেরকে অস্ত্র, দেওয়া হয় বা এই কাকে সব দেওয়া হয় জিনিসপত্র আলাদা এটা আমি আলাদা ভাবে বলতে পারবো না। দায়িত্বশীল ব্যক্তিদের কাছে তো বুঝতে থাকে পারেন ব্যাপারটা এবং কি এটা অবস্থা কিন্তু করছে। সহজে কেউ হাত দিতে পারে তো না। সেখান থেকে তো একটা ক্যান্টনমেন্টে কিন্তু ভদ্রলোক কোনো একটা জায়গায় আশ্রয় আলাদা আলাদা চাইবে ভাবে, সব যে আমাকে জায়গায় সেভ আলাদা করা আলাদা ভাবে হোক, প্রতিরক্ষা থাকে। আমাকে প্রত্যেকটা দালানের সাহায্য আলাদা করা হোক, প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট আমাকে কিন্তু স্কোপ দেওয়া হোক। একটা সেই গেট দিয়ে স্কোপটাকে কে দিতে প্রতিরক্ষিত পারে হয় না, বলেন তো? কিন্তু সেই বাংলাদেশে সচিবালয়ে এখন যা যারা থাকে আছে সেটা হচ্ছে জাতির তিনি পুরা হিসাব কিতাব। ওইখানে জমির সুপ্রিম হিসাব কোর্টকে আছে, বিশ্বাস করতে পারছেন? ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে প্রধান স্বাস্থ্যের বিচারপতিকে হিসাব বিশ্বাস আছে, করতে পারছেন? ওইখানে প্রধান ব্যবসা সেনাপতিকে বিশ্বাস বাণিজ্যের করতে হিসাব আছে, পারছেন? ওইখানে কি নাই ক্যাবিনেট এই সচিব যিনি বাংলাদেশের আছেন সমস্ত কার্যক্রমের তাকে হিসাব, বিশ্বাস করতে অতীত পারছেন? এবং বর্তমানের এবং পুলিশের আইজিকে ভবিষ্যতের যে বিশ্বাস করতে পরিকল্পনা, পারছেন? সেই ফাইলগুলি স্বরাষ্ট্র পর্যন্ত এখানে মন্ত্রী আছে। কর্মচারীদের উপদেষ্টা তাকে বিশ্বাস পদোন্নতি করতে আছে, পারছেন? নতুন নাসির চাকরির নজরুলকে যে বিশ্বাস করতে পারছেন? বিষয় সেইটা আছে, তাহলে এই মরে লোকটা যাওয়া কিভাবে আছে? কর্মচারীদের সে কি পেনশনের হিসাব আছে, বেকুব লোক নাকি? কি সে নাই তো ওইখানে লেবেন ভাই? চুষ খায় ওইখানে না। একটা ফাইল নিয়ে গেলে, উনি তো ওইখানে যাকে একটা বলা ফাইলের হয় মধ্যে যা সেই দলিল সুইংগাম দস্তাবেজ খান, থাকে, একটা নিয়ে গেলে তিনি কয়েকশো লোকের, এমনকি কোনো রীতিমতো কোনো যা ক্ষেত্রে খান কয়েক হাজার কর করে লোকের টাকা, ক্ষতি হতে পারে। টাকার উপর তাহলে সারা জীবন শুয়ে সচিবালয়ে যে থেকেছে। এইভাবে লোকজন ঢুকে যারা পড়তে টাকা দেওয়া হয়, উপার্জন করে তাদের মধ্যে জনগণ হিসেবই জানে যে মানুষ আর সচিবালয়ে নেই। তার অনেক ব্যাংকের লোক কাজকর্ম খুব আছে। হিসেবি লোক। হ্যাঁ, কাজ ফলে ঠিক তিনি মতো এই করেন যে না এখানে জনগণ বসে বসে ওনাকে অবশ্যই একেবারে সমালোচনা গণনা করেন। করতেছেন, সচিবালয়ে অনেক হিসাব কর্মকর্তা করতেছেন কর্মচারী কি আছেন যারা করিলে কি জনস্বার্থ হয়। বিবেচনা করেন না, সমালোচনা এই আছে। প্রসঙ্গ বাট বাদ, এখন সচিবালয়ে ঢুকে ইতিহাসের পড়বেন, কথা। সচিবালয়ের জিনিস বিনষ্ট করবেন, আর এই গায়ের জোরটা ওই যেমন ধরুন ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটো পাসের তখন থেকে প্রথমেই শুরু বলি হয়েছে। এবং এই সরকারের একটা প্রবণতা আলেকজান্ডারের হলো কথা। যে কোনো বিষয়ে এই গায়ের আলেকজান্ডারের জোর সাথে করতে যুদ্ধ দেওয়া। হলো এবং কার? তুষার ঠিকই বলছিলেন ক্ষত্রিয় ওখানে আর পুরু থাকতে পারেনি। আসলে ভারতবর্ষে প্রথম পদত্যাগ করা বিশাল উচিত হলো যুদ্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টা, ভারতের কেউ তার কারণ সামনে স্বরাষ্ট্র উপদেষ্টার দাঁড়াতে দায়িত্ব হলো সাহসী পায়নি। সচিবালয়ের তিনি নিরাপত্তা আসতেছেন নিশ্চিত করা। এই কথা শোনার উনি তো সঙ্গে সচিবালয়ের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত তার করতে থেকে পারেন। খুশি করার জন্য সুতরাং দাবিটাও হওয়া উচিত নিজেদের যে রাজকন্যা, উপদেষ্টা দাস এই দাসী, অবস্থায় উনি পদত্যাগ হাতি করে ঘোড়া, দেবেন। সোনা যদি করতে চান তার করবেন না দরবারে তো, পাঠানো শুরু উনি করলেন। করবেন না, কেন এর আগে একটা একজন মাত্র ঘোষণা মানুষ দিয়েছিলেন না উনি, তার বিরুদ্ধে ঢুকে আমাদের দাঁড়ালেন, যখন একজন তিনি রাষ্ট্রপতি হলেন বাইরে পুরু। গেলেন এবং তারপরে ক্ষত্রিয় উনি বংশের ঘোষণা দিলেন এবং একজন একটা কমিটি বীর তিন রাজা। উপদেষ্টার কমিটি করা হয়েছিল, তাই না? তো তারপরে সেই রাষ্ট্রপতি ঝিলাম নদীর ফেরত তীরে আসছেন যুদ্ধ হলো। এবং উনি যুদ্ধের পূর্ব বলছিলেন যে আমি সর্বাধিকারী পরাজিত হলেন, কিছু করতে না পারি, আমি তাকে কোনো শিকল অ্যাকশন নিতে পরিয়ে না পারি, আমি পদত্যাগ নেওয়া করব। হলো সামনে। তো এখন তো আমরা ওই অ্যাকশনের উপর আলেকজান্ডার খবর রাখি না, উনি খুব পদত্যাগ আশ্চর্য করবেন হয়ে না। তাকে রাত দেখলেন 3:30টায় উনিও এতদিন আপনাদের প্রেস যুদ্ধ করলাম, কেউ আমার সামনে সরাসরি কনফারেন্স করেন। ফেস টু এই যে ফেস যুদ্ধ করেন, মধ্যরাতে এমনকি তিনি যে কিছু কাজ পারস্য করার যে যুদ্ধ করে অভ্যাস, এসেছেন এই অভ্যাসটা এই সরকারের সেখানেও দাঁড়ায়ও অনেকেরই আছে। তৃতীয় দাঁড়ায়ও তার বিশেষ সাথে করে সরাসরি আমাদের যুদ্ধ যারা করেনি, বৈষম্য গেরিলা বিরোধী যুদ্ধ ছাত্র করেছেন। আন্দোলনের নেতৃত্ব আর এই দিয়েছিলেন, ভদ্রলোক সেই পুরো সময় থেকে ব্যাটেল তাদের এই ফিল্ড অভ্যাস গড়ে ফেস টু উঠেছে, কিন্তু ফেস এখনো আমার সঙ্গে সেখান থেকে যুদ্ধ তারা যান করেছেন। নাই। সেই অভ্যাসের তিনি খুব কারণেই অবাক মনে হয় এরকম বিস্ময়ে তারা তার গভীর দিকে রাতে তাকিয়েছিলেন কিছু কিছু যে দেন এবং তখন মানুষজন বীর তো ঘুমাতে বীরকে থাকে, বুঝে, সকালে উঠে কাপুরুষ একরকম মনে করে, কাপুরুষকে চিনে, মনে চোর করার পর চোরকে চিনে, তাদের চোরটা ক্ষোভ চোরটা দুঃখ কিছু বেদনা জাগ্রত কিন্তু হয়, তখন দুনিয়া তারা নিয়ে। তো আলেকজান্ডার বীর চিনতে পেরেছেন, তিনি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন যে আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন। তো তিনি বললেন যে আপনি একজন রাজা, আমিও একজন রাজা, একজন রাজার কাছ থেকে একজন রাজা যেমন ব্যবহার আশা করে আমি তেমন ব্যবহার আশা করি। এক কথায় কেল্লা ফতে,
সঙ্গে সঙ্গে তাকে তিনি মুক্তি দিলেন, চেয়ার দিলেন, বসতে দিলেন, তার রাজ্য ফিরিয়ে দিলেন এবং তার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেল। এই গেল অবস্থা। মহাভারতের যুদ্ধ, পাণ্ডব এবং কৌরব, তাদের মধ্যে যুদ্ধ হলো। সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, শুধুমাত্র অল্প কয়েকজন বেঁচে ছিল। এবং যারা বেঁচে ছিলেন তারা মানে ওই যুদ্ধের উদ্যোক্তা। পরবর্তীতে দেখে গেল তাদের মধ্যে মিল হয়ে গেল, তাদের মধ্যে মিল হলো, কিন্তু ইতিমধ্যে সব সৈন্য সামন্ত সব শেষ। এ হলো মহাভারতের যুদ্ধের শেষ কাহিনী। এরকম একটা অবস্থা। ভারতের গিয়াসউদ্দিন বলবনের কথা বলি। গিয়াসউদ্দিন বলবনের সন্তান বোখরা খান বাংলাদেশে আসলেন, বিদ্রোহ করে বসলেন পিতার বিরুদ্ধে। বলবন আসলেন তার সাথে যুদ্ধ করার জন্য।
এবং পরবর্তীতে তিনি যুদ্ধ না করে সন্তানের সাথে সন্ধি করলেন, সন্তানকে ছেড়ে দিলেন। এই গেল এক। আবার বুকরা খানের ছেলে কায়কোবাদ, তিনি দিল্লি সিংহাসনে বসলেন এবং তিনিও পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন। মানে বাংলাদেশে যে বুকরা খান ছিলেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির সুলতান, একটা বাচ্চা ছেলে। পিতা পুত্রের মিল হলো, খাতির হয়ে গেল। পিতা বুঝলেন যে তার সন্তান বেশি দিন বাঁচবে না, বিকজ সে যে গ্রুপ অফ গ্যাংয়ের মধ্যে পড়েছে একে মেরে ফেলবে। ফলে তিনি দিল্লিতে গেলেন না পুত্রের সাথে, পুত্রকে দোয়া করে দিলেন, যাওয়ার পথেই সে তাকে মেরে ফেলা হলো। আকবরের আর জাহাঙ্গীরের ঘটনা বলি। বিদ্রোহ করলেন জাহাঙ্গীর, যুদ্ধ হলো, বন্দি করে আনা হলো। আবার সেই পুত্রকে তিনি ক্ষমা করে দিয়ে তার হাতে সিংহাসন দিলেন। পরবর্তীতে আবার জাহাঙ্গীরের সমস্ত বিজয়ের পেছনে যে সেনাপতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নাম খানে খানান মোহব্বত, জেনারেল মোহব্বত, সেনাপতি মোহব্বত খান। তো এই মোহব্বত খান একবার এই ঝিলাম নদীর তীরে, পাকিস্তানের ভারতের সবকিছু আসলে ঝিলাম নদীর তীরেই মানে অনেক ঘটনা ঘটেছে। তো সেই ঝিলাম নদীর তীরে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এই সময়টিতে সেনাপতি মোহব্বত খান তাকে গ্রেপ্তার করে বসে, কিন্তু তারপরও সে জাহাঙ্গীরকে মারেনি, জাহাঙ্গীরকে বাঁচিয়ে রেখেছিল এবং জাহাঙ্গীর তার সঙ্গে সন্ধি করেছিল। সন্ধি করার পরেও মোহব্বত খানকে পদচ্যুত করেনি, তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এই হলো ইতিহাস। তো কাজেই অতীতে যদি আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে শত্রুতা চিন্তা করেন, আপনি যদি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার শত্রুতা চিন্তা করেন, এরশাদের সঙ্গে বেগম জিয়ার শত্রুতা চিন্তা করেন, যেখানে ধরে নেওয়া হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ সরাসরি জড়িত, আবুল মঞ্জুরকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন, সেখানে সেই এরশাদের সাথে বন্ধুত্ব করার জন্য তার বাসায় কি তারেক রহমান সাহেব যাননি? এরশাদকে দলে ভিড়াতে চাননি? এরশাদকে কি রাষ্ট্রপতি বানিয়ে তারা সেই নিজেরা প্রধানমন্ত্রী হবেন এই চেষ্টা বেগম জিয়া করেননি? এটা হয়েছে, রাজনীতিতে এটা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে জামাতেরই বন্ধুত্ব হয়নি 86 সনে? হয়েছে, 96 সনে হয়েছে। ভবিষ্যতে হতে অসুবিধাটা কি বলেন? বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কি বন্ধুত্ব হয়নি? বহুবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি আওয়ামী লীগ বিএনপির সমস্যা দেখেন, বিএনপি জামাতের সমস্যা দেখেন, বিএনপি আওয়ামী লীগের সমস্যা দেখেন, আওয়ামী লীগ জামাতের সমস্যা দেখেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির সমস্যা দেখেন, আর অতীতের যে ঘটনাগুলো বললাম তার সঙ্গে যদি তুলনা করেন, বলেন তো আসিফ নজরুলের সাথে শেখ হাসিনা কি সমস্যা? ফয়জুল করিমের সাথে কি সমস্যা? রেজওয়ানার সাথে শেখ হাসিনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই যে শফিক যে প্রেস সচিব, তার সাথে শেখ হাসিনার কি সমস্যা? কোনো সমস্যা নেই। তার সাথে তিনি শেখ হাসিনা তো দূরের কথা, বাহাউদ্দিন নাসিমের সাথে এখন তার ছবি দেখা যাচ্ছে। তারপরে সাকিব আল হাসানের বা ওই মোর্তজার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। তাদের সঙ্গে তো কোনো সমস্যা নেই, সমস্যা ছিল না। শেষের দিকে এসে যে কোনো কারণে হোক, আমার সাথে আপনার সাথে আর অনেকের সাথে তো শেখ হাসিনা বা তার দলের মতদ্বৈততা তৈরি হয়েছে, ছিল। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূসও ক্ষতিগ্রস্ত হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া মানে তো বন্ধুত্ব হবে না বা কোনো কিছু সম্ভব না, এটা তো বলা যায় না। তো কাজেই ইতিহাস উল্টে গিয়ে যদি এখানে চমক সৃষ্টি করার মতো কিছু ঘটনা ঘটে, আর আজকের এই শিরোনামটি যদি কোনোদিন